12 বছর পর বিদেশ থেকে ফিরছে চৌধুরী বাড়ির একমাত্র ছেলে ইয়াস চৌধুরী। মামা হিসেবে আধির গিয়েছে তাকে এয়ারপোর্টে নিতে। অন্যদিকে মামি তৃতিকা তখন ব্যস্ত একমাত্র ভাগ্নের জন্য তোড়জোড় লাগিয়ে রান্নাবান্নাসহ নানা আয়োজনে। অনেক ছোটবেলাতেই ইয়াস চৌধুরী বাড়ি ছেড়ে বিদেশে পাড়ি জমায়। উদ্দেশ্য ছিল পড়াশোনা, কিন্তু সত্যিকার অর্থে সে চাইত সবার থেকে দূরে থাকতে। ইয়াস ছোটবেলায় প্রচণ্ড চঞ্চল ও দুরন্ত স্বভাবের ছেলে হিসেবেই পরিচিত ছিল। এই বিষয়টা মোটামুটি সবাই জানে, কিন্তু তার হুট করেই গম্ভীর হয়ে যাবার কারণটা বোধহয় কারোরই আর জানা হয়নি। একদা যে ছেলেটি মাতিয়ে রাখত সারা বাড়ি, সময়ের আবর্তে সে আজ ভীষণ নিবৃতচারী। এক অকাল গাম্ভীর্য গ্রাস করেছে তাকে। এখন প্রয়োজন ছাড়া একটি শব্দও তার মুখ দিয়ে বের হয় না। পরিহাস কিংবা চপলতা তার স্বভাবে আজ অলিক কল্পনা মাত্র। এয়ারপোর্টের বাহিরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আধির। হ্যাঁ, শহরের নামকরা বিজনেসম্যান, সেই গম্ভীর মুখ আধির রায়ান চৌধুরী, যে তার তেতকার ভাষায় একটা বড় মাপের খারস। কখনো বা বিদেশি মায়ের ছেলে হওয়ার সুবাদে সে একজন ইন্টারন্যাশনাল গিরগিটি। সাধারণত অত্যন্ত গম্ভীর স্বভাবের মানুষদেরই খারস বলে সম্বোধন করা হয়। শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আধিরকে তার কঠোর স্বভাবের জন্য পরিচিত মহলে অনেকেই বেশ সমীহ করে চলে। স্ত্রী তৃতিকার চোখেও সে ক্ষেত্রবিশেষে কিছুটা রুক্ষ ও খামখেয়ালি। জীবনের দীর্ঘ সময় একাকী কাটানোর পর তৃতিকার আগমনে তার চরিত্রে কিছুটা নমনীয়তা এলেও সময়ের সাথে গাম্ভীর্য তাকে পুনরায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। ওই নতুন নতুন বিয়ে করলে পুরুষ মানুষের যা হয়, শক্ত মাটিও তখন নরম হয়ে গলে পড়ে। কিন্তু বয়সের সাথে সাথে মানুষটা আবারও বেশ খানিকটা পরিবর্তন হয়েছে। অফিস থেকে সরাসরি এয়ারপোর্টে আসায় পরনে তার নেভি ব্লু স্যুটবুট, আধা পাকা সিল্কি চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে গোছানো, চোখে মুখে দৃঢ়তার পাশাপাশি গম্ভীর্যের ছাপ। ব্রিটিশ মশাই তথা বলিষ্ঠ দেহের আধির রায়ানের চোখে মুখেও আজ সামান্য হলেও বার্ধক্যের ছাপ পড়েছে, কিন্তু গম্ভীর্যতা এক চিলতেও কমেনি। আধির নিজের হাতে ব্ল্যাক বেল্টের ঘড়িটার দিকে যেয়ে সময়টা একবার দেখে নিল। অচিরেই ভারী শ্বাস ফেলে পুনরায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে আওড়ায়, ছেলেটা এত দেরি করছে কেন? এই ভাবনায় সে যখন ভিড়ের দিকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই দৃষ্টিগোচর হল এক সুঠাম দেহের সুদর্শন। প্রশস্ত বুক, চওড়া কাঁধ, মাথা ভর্তি এক ঝাঁক চুল। ছোট্টবেলার সেই পিচ্চি আজ আর পিচ্চি নেই। সাদা টি শার্ট, কালো প্যান্ট আর বাদামি লেদার জ্যাকেটে সেই যুবকের অবয়বে স্পষ্টত আধুনিক রুচিশীলতার ছাপ। এক হাতে কালো লাগেজ নিয়ে ভিড় ঠেলে এগিয়ে আসছে সে। চোখে কালো রঙের সানগ্লাসও রয়েছে। দীর্ঘ এক যুগ পর ভাগ্নিকে চাক্ষুষ দেখা মাত্রই আধিরের ললাটের দুশ্চিন্তার রেখাগুলো মুছে গিয়ে এক চিলতে স্বস্তি ফুটে উঠল। ইয়াস কাছে এসে সানগ্লাসটা খুলে খুবই স্বাভাবিক ভঙ্গিতে বলল, আসসালামু আলাইকুম মামু, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, ফাইনালি আমাদের আবারও দেখা হলো। আধির নিজের স্বভাবজাত গম্ভীর্য বজায় রেখেই ইয়াসের কাঁধে হাত রাখলেন। উচ্ছটায় ছেলেটা দুদিন বাদে তাকেও ছাড়িয়ে যাবে বোধহয়। দীর্ঘ 12 বছরে ভাগ্নের শারীরিক অবয়ব বদলে গেলেও চোখের সেই শূন্যতাটুকু আধিরের চেনা ঠিকল। কোনো নাটকীয় আলিঙ্গন নয়, কেবল সংক্ষিপ্ত কুশল বিনিময়ে সীমাবদ্ধ রইল তাদের দীর্ঘ প্রতীক্ষিত সাক্ষাৎ। গাড়িতে চড়ার পর থেকে পুরোটা পথ ইয়াস জানালার বাইরে তাকিয়ে রইল। শহরটা বদলে গেছে, বদলেছে রাস্তার ধারের চেনা দৃশ্যপটগুলো, কিন্তু ইয়াসের মৌনতা যেন সেই আগের মতোই স্থির। আধির দু একবার ব্যবসায়িক প্রসঙ্গে কথা তুললেও ইয়াসের সংক্ষিপ্ত উত্তর সেই আলোচনায় ইতি টেনে দিচ্ছিল। গাড়ি যখন চৌধুরী বাড়ির ফটকে এসে থামল, তখন বিকেল গড়িয়ে গোধূলির আলোয় আকাশটা রক্তিম বর্ণ ধারণ করেছে। কলিং বেলের শব্দ হওয়া মাত্রই তৃতিকা এসে দরজা খুলল। দীর্ঘ প্রতীক্ষার পর ছেলেটাকে সামনে দেখে তার চোখে জল আর মুখে হাসি, দুটোরই এক অদ্ভুত মিশ্রণ ফুটে উঠল। তৃতিকা আপ্লুত কণ্ঠে বলল, আমার ইয়াস আব্বা, তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। চেহারার এই হাল কেন? একেবারে শুকিয়ে অর্ধেক হয়ে গেছ। তৃতিকা বোধহয় ইয়াসকে গোলুমলু এক বাচ্চার রূপেই দেখার আশা রেখেছিল, যা ভেবে ইয়াস সামান্য হাসার চেষ্টা করল, যা কেবল ঠোঁটের কোণে সামান্য রেখাপাত করেই মিলিয়ে গেল। সে ধীর স্থিরভাবে বলল, কেমন আছো তুমি? তৃতিকা বিস্তৃত হেসে বলে ওঠে, আমি আগে তো যেমন তেমন ছিলাম, কিন্তু এখন তোমায় দেখে ভীষণ ভীষণ খুশি। দুজনের অল্প সময়ের এই কথোপকথনের মাঝেই হাফসা বেগম আর ঈশানী ভেতর পেকে তড়ঘড়ি করে এগিয়ে এলো।
সাদা শাড়ি পরিহিত হাফসা বেগম বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন ঠিকই, কিন্তু নাতির আগমনে আজ তার অবয়বে এক অভাবনীয় দীপ্তি। ইয়াসকে দেখা মাত্রই তিনি 2 হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরলেন। কম্পিত হাতে ইয়াসের মুখশ্রী ছুঁয়ে ধরা গলায় বললেন, ওরে আমার মানিকটা, কত বড় হয়ে গেছে, কতগুলো বছর দেখিনি তোমারে। এতদিনে বাড়ি ফেরার ইচ্ছে হলো? ইয়াস কোনো প্রত্যুত্তর দিল না, কেবল চুপটি করে দাঁড়িয়ে থেকে ক্ষীণ ভারী শ্বাস ফেলল। তার এই মৌনতা যেন হাজারো শব্দের চেয়ে অধিক ভারবাহী। ঠিক তার পাশেই নির্বাক মূর্তির মতো দাঁড়িয়েছিল ঈশানী। নিজের একমাত্র সন্তানকে সামনে দেখেও সে প্রথম কয়েক মুহূর্ত কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। তার স্থির দৃষ্টিতে এক অব্যক্ত অভিমান আর গভীর মমতার লড়াই চলছে। 12 বছর আগে বাচ্চা ছেলেটাকে সে বিদায় জানিয়েছিল। আজ তার সামনে দাঁড়িয়ে সে এক সুঠাম যুবক, যার অবয়বে শৈশবের সেই চঞ্চলতার লেশমাত্র নেই, বরং সেখানে ঠাঁই নিয়েছে এক দুর্ভেদ্য গাম্ভীর্য। ইয়াস নানিকে ছেড়ে ধীর পায়ে মায়ের সামনে গিয়ে দাঁড়াল। মা ছেলের দৃষ্টি মিলতেই চারপাশের কোলাহল যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। ঈশানী কাঁপা কাঁপা হাতে ছেলের কপাল থেকে অবাধ্য এক গুচ্ছ চুল সরিয়ে দিল। চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ার আগেই সে রুদ্ধকণ্ঠে বলল, ফিরতে বড্ড বেশি দেরি করে ফেললে। ইয়াস মায়ের চোখের দিকে তাকিয়ে এক চিলতে ম্লান হাসল। সেই হাসিতে ছিল না কোনো কৈফিয়ত, ছিল কেবল এক নীরব আত্মসমর্পণ। সে অত্যন্ত নিচু স্বরে বলল, ফিরে তো এসেছি মা। ঈশানী ঠোঁট চেপে ধরল, যেন সহস্র কথার পাহাড় জমেছে, অথচ বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না। চারপাশের আবহ হুট করেই এমন বিষণ্ণ হয়ে পড়তেই তৃতিকা গুমট পরিবেশটা লঘু করার ছলে বলে উঠল, এইসব কথাবার্তা না হয় পরেও হবে, আগে ফ্রেশ হয়ে সবাই খাবার খেয়ে নাও। আমি সারা দিন বসে বসে কত আয়োজন করলাম, ওগুলো তো সব ঠান্ডা হয়ে যাবে। আধির এতক্ষণ পাশে দাঁড়িয়ে সবার আবেগঘন মুহূর্তগুলো পর্যবেক্ষণ করছিলেন। তৃতিকার কথায় নিজের চিরাচরিত গাম্ভীর্য বজায় রেখে বলল, হ্যাঁ, আগে সবাই খেয়ে নাও, তারপর গল্প আলাপ হবে। এমনিতেও খেয়ে দিয়ে আমায় এখন আবার অফিসে যেতে হবে, না জানি ইনান অফিসে কি তালগোল পালাচ্ছে। আধিরের রেহেন কথায় তৃতিকা খানিকটা ভ্রুকুটি করে তাচ্ছিল্যের সাথে ফিসফিসিয়ে আওড়াল, যেমন বাপ তেমন তার বেটি, এর চেয়ে বেশি আর কি আশা করা যায়। চৌধুরী ম্যানশনের অন্দরমহলের সেই আবেগঘন পরিবেশের সমান্তরালে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আকাশচুম্বী এআরসি কর্পোরেট ভবনের চিত্রপটটি সম্পূর্ণ ভিন্ন। এখানকার প্রতিটি ধূলিকণায় মিশে আছে পেশাদারিত্ব আর আভিজাত্যের সংমিশ্রণ। ভবনের সর্বোচ্চ তলায় সিইওর সুপ্রশস্ত এবং সুসজ্জিত কক্ষটি এখন এক নিবিড় নিস্তব্ধতায় আচ্ছন্ন। বিশাল সেই কক্ষের মধ্যমণি হয়ে বিশাল চামড়ার হাইব্যাক চেয়ারটি দেয়ালের দিকে উল্টো হয়ে ঘুরে আছে। সেখানে উপবিষ্ট এক রহস্যময়ী তরুণী। এক পায়ের উপর অন্য পা তুলে সে বেশ দর্পের সাথে বসে আছে। তার দৃশ্যমান বাম হাতের আঙুলের ডগায় একটি দামি ফাউন্টেন পেন অত্যন্ত সাবলীল ছন্দময়তায় ঘুরছে। বাইরের পরন্ত বিকেলের আলো কাচের দেয়াল ভেদ করে তার অবয়বে এসে পড়লেও উল্টো দিকে ঘুরে থাকায় তার মুখটা দৃশ্যমান নয়। এদিকে বিশাল আকৃতির ওক কাঠের টেবিলের উপর স্তূপীকৃত ফাইলের ভিড়ে দুটি নেমপ্লেট পাশাপাশি উজ্জ্বল হয়ে আছে। একটিতে খোদাই করা আধির রায়ান চৌধুরী এআরসি, আর তার ঠিক পাশেই সমমর্যাদায় উপবিষ্ট অন্যটি আধিকা ইনান চৌধুরী এআইসি। নিস্তব্ধতা ভেঙে দরজায় মৃদু করাঘাত হল। হাতে কোল্ড ড্রিঙ্কস, ফ্রাইড চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের ট্রে নিয়ে একজন কর্মচারী অত্যন্ত বিনীত ভঙ্গিতে ভেতরে প্রবেশ করল। রমণীর ব্যক্তিত্বের প্রখরতায় সে কিছুটা তটস্থ। কুণ্ঠার সাথে সে অনুমতি চাইল, ম্যাম, আসব? চেয়ারটি উল্টো ঘুরে থাকা অবস্থাতেই গম্ভীর এবং কর্তৃত্বব্যঞ্জক এক নারী কণ্ঠস্বর ভেসে এল, ইয়েস। মধ্যবয়স্ক কর্মচারীটি শুষ্ক ঢোক গিলে পুনরায় শুধাল, এগুলো কোথায় রাখব ম্যাম? টেবিলে রেখে দিন, সংক্ষিপ্ত এবং কাঠখোট্টা নির্দেশ। নির্দেশ পাওয়া মাত্রই লোকটা তলিগড়ি করে ট্রেটি টেবিলের এক কোণে নামিয়ে রাখল। কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সে অত্যন্ত সতর্কতার সাথে দরজাটি বন্ধ করে দিল। মনে মনে বিড়বিড় করে বলল, বাপের মতোই হয়েছে একেবারে, মেজাজ বিগড়ালে আর রক্ষা নেই।
দরজা লাগানোর শব্দটা কানে আসতেই মুহূর্তের মধ্যে চেয়ারটি 180 ডিগ্রি ঘুরে গেল। দৃশ্যমান হল এক অপূর্ব সুন্দরী রমণী। দুগ্ধ শুভ্র গায়ের রং, মাথায় সিল্কি চুলগুলো পরিপাটি করে পনিটেল করা, পরনে ওল্ড মানি স্টাইলের নীল ও সাদার মিশেলে রুচিশীল শার্ট প্যান্ট, বাম হাতের কবজিতে সোনালি ফ্রেমের একটি চিকন ঘড়ি তার আভিজাত্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সামনে প্রিয় খাবারের সুবাস আসতেই এতক্ষণে সেই কৃত্রিম গাম্ভীর্যের খোলসটা নিমিষেই খসে পড়ল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিস্তৃত ও প্রাণবন্ত হাসি, আর সেই হাসির সাথেই বাম গালে দৃশ্যমান হল একটি গভীর টোল। এই রমণী আধিকা ইনান চৌধুরী, বিখ্যাত ব্যবসায়ী আধির রায়ান চৌধুরীর আদরের দুলালি। সদ্য বিশ্ববিদ্যালয়গামী এক রমণী হলেও বাবার প্রশ্রয়ে এই অফিসের প্রতিটি ইটে তার অঘোষিত আধিপত্য। কখনো বা আধির রায়ান চৌধুরীর অনুপস্থিতিতে সে নিজেই এই কোম্পানির সিইও, অথচ এখানে তার আলাদাভাবে কোনো কেবিন বরাদ্দ নেই, বরং বাবার কেবিনেই নিজের নেমপ্লেট বসিয়ে সে এক অদ্ভুত অধিকারবোধ জাহির করে রেখেছে। যদিও এখানে তার করার মতো বিশেষ কোনো কাজ থাকে না, তবুও বাবার সান্নিধ্যে থাকার তীব্র আকাঙ্ক্ষা থেকেই সে দিনের অনেকটা সময় এখানে কাটিয়ে দেয়। বাইরের জগতের কাছে সে নিজেকে বাবার মতো খারুস বা অত্যন্ত গম্ভীর হিসেবে উপস্থাপন করতে ভালোবাসে, কিন্তু আধিকার এই রূপটি কেবলই একটি মুখোশ। সে আসলে এক বৈচিত্র্যময়ী চরিত্রের অধিকারী, কখনো মা তৃতিকার মতো চঞ্চল ও প্রাণবন্ত, আবার কখনো পরিস্থিতির প্রয়োজনে বাবা আধির রায়ান চৌধুরীর মতো কঠোর ও অনমনীয়। অফিসের সেই গম্ভীর কৃত্রিম আবহ মুহূর্তেই উবে গেল। সামনে রাখা প্রিয় খাবারগুলোর দিকে তাকিয়ে আধিকার দু চোখ চিকচিক করে উঠল। দেখতে সে অতিরিক্ত মোটা বা চিকন না হলেও এসব বাইরের খাবারের প্রতি তার বিশেষ এক ঝোঁক আছে। আধিরের মতে অনেকটা মায়ের গণি পেয়েছে সে। যথারীতি কোনো প্রকার সৌজন্যের তোয়াক্কা না করে ইনান একেবারে বাচ্চাদের মতো উচ্ছলতায় ফ্রাইড চিকেন মুখে পুরল, কিন্তু এই ভোজন পর্বে বিঘ্ন ঘটিয়ে টুং করে বেজে উঠল তার ফোনটি। ব্যতিব্যস্ত হয়ে ইনান ফ্রেঞ্চ ফ্রাই চিবোতে চিবোতে কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে একটা লম্বা চুমুক দিল। মুখটা খানিকটা খালি হতেই ফোনটা হাতে নিয়ে দেখল মায়ের মেসেজ, দ্রুত বাড়ি ফেরো। ইনান এক মুহূর্তের জন্য ভ্রু কুঁচকাল, তারপর মেসেজটি তোয়াক্কা না করে ফোনটা পাশে রেখে পুনরায় খাওয়ায় মনোনিবেশ করল। মায়ের এই দ্রুত ফেরার ফরমান তার কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। সন্ধ্যা তখন বেশ গাঢ় হয়েছে। ইনান যখন চৌধুরী ম্যানশনে পা রাখল, তখন বাড়ির পরিবেশটা তার কাছে স্বাভাবিকের চেয়ে একটু বেশি নিস্তব্ধ মনে হল। আশেপাশে কাউকেই দেখছে না। রান্নাঘরে উঁকি দিয়ে দেখল মা তৃতিকা অত্যন্ত গম্ভীর মুখে কাজে ব্যস্ত। সাধারণত এমন সময় মা তাকে দেখা মাত্রই একচোট কথা শুনিয়ে দেবে, কিন্তু আজ তৃতিকা তাকে দেখেও না দেখার ভান করল। মায়ের এই অস্বাভাবিক মৌনতা দেখে ইনানের মনে হল আজ বোধহয় আর ঘাটানো ঠিক হবে না, তাই সে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে দোতলার দিকে এগোতে লাগল। নিজের ঘরের দরজার সামনে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে তার নজর পড়ল পাশের ঘরটির দিকে। ইনানের জানা মতে এই ঘরটি বছরের পর বছর বদ্ধ এবং অন্ধকার হয়েই থাকে, কিন্তু আজ সেখানে আলোর রেখা দেখা যাচ্ছে। হঠাৎ এই ঘরে আবার কে হানা দিল? কৌতূহল দমন করতে না পেরে সে নিজের ঘরে না ঢুকে সরাসরি ওই ঘরটির কাছে এগিয়ে গেল। দরজা খোলা পেয়ে সে কোনো রূপ ভাবনা চিন্তা না করে ভেতরে প্রবেশ করল। কষ্টগুলোর শিকড় ছড়িয়ে ওই ভয়ানক একা চাঁদটার সাথে স্বপ্নের আলোতে যাব বলে, যখন চোখ ভিজে যায় রাতে, ভালোবাসা তারপর দিতে পারে গত বর্ষার সুবাস, বহুদিন আগে তারাদের আলো, শূন্য আধার আকাশ। ইয়াস ইয়াস খাইয়া, তুমি চলে এসেছ। ইনানের সেই আকাশ বিদীর্ণ চিৎকারের প্রতিধ্বনি পুরো চৌধুরী ম্যানশনের নিস্তব্ধতাকে যেন চূর্ণ বিচূর্ণ করে দিল। প্যান্টের পকেটে হাত রেখে ইয়াস কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল তার সামনে দাঁড়িয়ে থাকা এই প্রগলভ রমণীটির দিকে। 12 বছর আগের সেই ছোট্ট ইনান যে আজ এতটা প্রাণবন্ত আর তেজি হয়ে উঠতে পারে, তা বোধহয় ইয়াসের ধূসর স্মৃতির অতলে কোথাও ছিল না। নিচে রান্নাঘরে ব্যস্ত তৃতিকাও ইনানের চিৎকারে চমকে উঠল। তৃতিকা হাতের কাজ ফেলে সিঁড়ির দিকে ছুটল, মনে মনে চিন্তিত ভঙ্গিতে আওড়াল, সেরেছে, এই মেয়ে আর কোনো দিন শুধরাবে না। এদিকে ওপরতলায় ইয়াসের কক্ষের দ্বার প্রান্তে ইনান তখনও উত্তেজনায় কাঁপছে। সে হুট করে দৌড়ে গিয়ে ইয়াসের হাত টেনে ধরল।
ইয়াস কিছুটা অস্বস্তিতে পিছিয়ে যেতে চাইল, কিন্তু ইনানের অদম্য উচ্ছ্বাসের কাছে সে শেষমেশ পরাস্ত হল। ইয়াস ভাইয়া, তুমি সত্যি ফিরেছ? আমার তো বিশ্বাসই হচ্ছে না। পাপা, মম্মি, ফুপি, দাদিমণি কেউই আমাকে তোমার দেশে আসার কথা বলেনি। ভাবতে পারছ সবাই কত খারাপ? আমাকে বললে এমন কি ক্ষতি হতো? আমি কি বাড়িঘর মাথায় তুলে নাচতাম নাকি? ইনানের কণ্ঠস্বরে একাধারে অসীম আনন্দ ও মিছে অভিমানের সুর। ইয়াস তার অভিব্যক্তিতে শুরুতে কিঞ্চিৎ হাসার চেষ্টা করল, পরক্ষণেই অতি ধীরস্থিরভাবে নিজের হাতটি ছাড়িয়ে নিল। তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই, কেবল এক অদ্ভুত নির্লিপ্ততা। সে নিচু ও শান্ত গলায় বলল, ইনান, শান্ত হও, এখনও সারা বাড়ি মাথায় তোলার মতো কিছু ঘটেনি। তার কণ্ঠস্বরের সেই অতিমানবীয় শীতলতা শুনে ইনান এক মুহূর্তের জন্য থমকে গেল। ইয়াস ভাইয়ার কণ্ঠটাও কত বদলে গেছে, কত ভগ্ন, গভীর আর ধারালো। সে ইয়াসকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে লাগল। দীর্ঘদেহী, প্রশস্ত কাঁধ, মাথা ভর্তি সিল্কি চুল, কালো টি শার্টের ওপর হতেও দৃশ্যমান অ্যাবস, কিংবা হাতের পেশিবহুল ফর্সা বাইসেপ, উফ, কোনোটারই তো কমতি নেই। আবার চোখে মুখেও এক দুর্ভেদ্য রহস্যময় গাম্ভীর্য। অ্যালবামের ছবিগুলোতে ছোটবেলার সেই গোলুমুলু ইয়াস ভাইয়া আর আজকের ইয়াস ভাইয়ার মধ্যে কত তফাত! যার সাথে সে সারাদিন খুনসুটি আর দুষ্টুমিতে মেতে থাকত, সে কি তবে বিদেশের কোনো এক অচিন শহরেই হারিয়ে গেছে? ইয়াস যখন দেশ ছাড়ে তখন তার বয়স মাত্র ১৬ বছর। হুট করেই ছেলেটা জেদ ধরেছিল দেশের বাইরে চলে যাবার। ২ বছর পর ফেরার কথা থাকলেও সেই ইয়াস আর কখনো ফিরে আসেনি। আর এবার যখন ফিরেছে তখন তার ব্যাচেলর, মাস্টার ডিগ্রি সবই কমপ্লিট। ইনানের থেকে কম করে হলেও ৯ বছরের বড় ইয়াসের বয়সটাও এখন ২৮-এর ঘরে। অন্যদিকে ১৯ বছরের ইনানও এখন ভার্সিটিতে যায়। যদিও বয়স বাড়লেও বাবার অত্যধিক আদর আহ্লাদে মেয়েটা বাচ্চাদের মতোই রয়ে গেছে। ভার্সিটিতে ফ্রেন্ডের নিয়ে আড্ডা মাতামাতি, সময় সুযোগ পেলেই রেস্টুরেন্ট, শপিং মলে গিয়ে হানা দেওয়া, কিংবা বাবার উপস্থিত অনুপস্থিতিতে অফিসের সিইও হয়ে আধিপত্য জমানো, সবটাই সে সমানতালে করছে। ইনান ইয়াসকে ভালোমতো পরখ করার পর কি যেন ভেবে হুট করেই বলল, হেই বিগ ব্রো, তুমি কিন্তু দেখতে বেশ হ্যান্ডসাম হয়েছ, আমার ফ্রেন্ডরা তোমাকে দেখলেই তো হুমড়ি খেয়ে পড়বে। এই বলেই সে আচমকা জোরে জোরে হাসতে লাগল। একই সাথে তার বাম গালে দৃশ্যমান হল বিস্তৃত এক টোল। অথচ ইয়াস থমকে গিয়েছে তার এহেন কথায়। একদিকে ইনান হল বহিমূর্খ স্বভাবের এক মানুষ, যার মনে যখন যা ধরে তাই করে, তাই বলে। অন্যদিকে ইয়াস হয়ে গিয়েছে প্রচণ্ড অন্তর্মূর্খী। স্বাভাবিকভাবেই ইনানের এই প্রশংসা তাকে খানিকটা অস্বস্তিতে ফেলে দিল। ঠিক এই সময়ে দরজায় উপস্থিত হল তৃতিকা। সে মৃদু শাসন মিশ্রিত স্বরে সরাসরি ইনানের উদ্দেশ্যে বলে উঠল, এসব কি আধিকা, বুদ্ধিশুদ্ধি তোর কবে হবে? ছেলেটা জার্নি করে এসেছে, ওকে একটুখানি রেস্ট তো করতে দে, তা না ওর মাথা খেতে চলে এসেছিস। ইনান মায়ের কথায় চোখ দুটো সরু করে বলল, মমি, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কোথায় আমি রাগ করব, উল্টো তুমি আমাকেই রাগ দেখাচ্ছ। বিগ ব্রো যে আসবে বলনি কেন? তৃতিকা কিছুটা থামল, পরক্ষণেই ভাবগম্ভীর্য পুনরায় দৃঢ় করে বলল, ঠিক এই কারণেই বলিনি, জানতাম সারা বাড়ি মাথায় তুলে নাচবে। যতক্ষণ না ইয়াস আসছে নিজেও স্থির থাকতে না আর আমাদের স্বস্তিতে থাকতে দিত না। ইনান মুখ ভার করে তৃতিকাকে দেখল। পরক্ষণেই খানিকটা তাচ্ছিল্যের সহিত খোলা চুলের এক পাশটা হাতের ঝাপটায় পেছনে ফেলে দিয়ে বলল, তুমি একটু বেশিই বলো মিসেস তেতোকা, নয়তো আমি অতটাও বিগড়ে যাওয়ার মেয়ে নই। তৃতিকাও সঙ্গে সঙ্গে ভ্রুকুটি করে রুক্ষস্বরে জবাব দিল, তা তো বোঝাই যাচ্ছে কে কতটা বিগড়েছে। তোমার বাবা রাতে আসুক শুধু, তোমার ব্যবস্থা করছি আমি। এই কথা শুনে ইনান কিঞ্চিত হকচকিয়ে গেলেও তৃতিকা হঠাৎ তাকে নিয়ে যেতে উদ্যত হল। সঙ্গে সঙ্গে ইনান বাধা দিয়ে বলল, না, আমি এখন যাব না, 2 মিনিটও হয়নি আমি ভাইয়ার সাথে। আধিকা, মেজাজ খারাপ করো না আমার, চলো বলছি, আজকের মতো ছেলেটাকে নিস্তার দাও, যা গল্প আড্ডা দেওয়ার তা কাল সকালে দিও। ইনান তবুও রাজি হল না। তার এই দ্বিধাদ্বন্দ্বের মাঝেই তৃতিকা ওর হাতটা চেপে ধরে এক প্রকার টেনে নিয়ে সিঁড়ির দিকে যেতে যেতে ক্ষুব্ধ স্বরে বলল, চল তো এখান থেকে, ওকে একটু নিঃশ্বাস নিতে দে। রাতের ডাইনিং টেবিলে চৌধুরী ম্যানশনের আভিজাত্য আর রকমারি ব্যঞ্জনের সুবাসে ম ম করছে চারপাশ।
তৃতিকা তার নিপুণ হাতে ছেলে সমতুল্য ভাগ্নের প্রিয় সব পথ সাজিয়ে দিচ্ছে। আধির একপাশে গম্ভীরভাবে বসে থাকলেও তার তীক্ষ্ণ দৃষ্টি বারবার ইয়াসকে বিদ্ধ করছিল। খাওয়া দাওয়ার এক পর্যায়ে আধির ইয়াসের উদ্দেশ্যে বলল, ইয়াস, পড়াশোনাটা তো কমপ্লিট হলো, এখন নিশ্চয়ই আমাদের বিজনেসে নিজেকে নিয়োজিত করার কথা ভাবছ? আধিরের প্রশ্নটি ছিল অতিশয় সরাসরি। ইয়াস হাতের চামচটি সন্তর্পণে নামিয়ে রাখল। জানালার বাইরের জমাটবদ্ধ অন্ধকারের দিকে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, এখনো কিছু ঠিক করিনি মামু, নিজেকে গোছাতে কিছুটা সময়ের প্রয়োজন। সময় তো অনেক গেল, এক যুগ তো কম সময় না। আধিরের কণ্ঠস্বর কিঞ্চিত ভারাক্রান্ত শোনাল। পরিবেশটি পুনরায় বিষণ্ণতায় আচ্ছন্ন হওয়ার আগেই ইনান কথার তুবড়ি ছুটিয়ে বলল, পাপা, ভাইয়া তো কেবল আসলো, এখনই অফিসের কাজে তাকে ব্যস্ত করার কি দরকার? আগে বরং আমরা অনেক ঘুরবো, মজা করব, তারপর না হয় এসব সো কল্ড বোরিং কাজগুলো হবে। আধির গম্ভীর্যের মাঝে ক্ষীণ হাসল। মেয়ের কথায় আর আগ বাড়িয়ে কিছু বলল না। অবশ্য তৃতিকা ইনানের কথায় কিছুটা বিরক্ত হয়ে মনে মনে ভাবল, দিনে দিনে মেয়েটা এত আহ্লাদি হচ্ছে, আর বাপটাকেও দেখো কিচ্ছু বলে না। আল্লাহ জানে কপালে এদের কি আছে। আমি সংসারটার খেয়াল ঠিকমতো না রাখলে এতদিনে এরা সব গাঙের জলে ভেসে যেত। এদিকে ইয়াসও কোনো প্রত্যুত্তর দিল না। সে কেবল তার প্লেটের দিকে আনমনে তাকিয়ে রইল। হাফসা বেগম মমতাময় হাতে তার পাতে আরও এক টুকরো মাছ তুলে দিয়ে বললেন, খা বাবা, না খেয়ে খেয়ে চেহারাটার কি হাল করেছিস। ইয়াস নানিকে প্রত্যাখ্যান করতে পারল না, কিন্তু প্রতিটি লোকমা যেন তার কণ্ঠনালীতে বিঁধছে। এই অকৃত্রিম মমতা আর অধিকার বোধ সবকিছুই তাকে এক নিদারুণ দহনে নীল করে তুলছে। সে কেন প্রত্যাবর্তন করল? কেন আবার এই মোহময় মায়ার আবর্তে নিজেকে বিলীন করতে এলো? রাতের খাওয়া দাওয়ার পর্ব সমাপ্ত করে ইয়াস দ্রুত তার কক্ষে প্রস্থান করল। কারোর সাথে বাক্যলাপের বিন্দুমাত্র স্পৃহা তার অবশিষ্ট নেই। সে বারান্দায় গিয়ে পুনরায় সেই নিকষ কালো অন্ধকারে নিমগ্ন হল। পকেট থেকে একটি সিগারেট বের করতে গিয়েও সে থমকে গেল, যদি কেউ ঘ্রাণ পান। এমন সময় দরজায় মৃদু করাঘাত হল। ইয়াস কিঞ্চিত বিরক্তি নিয়ে তাকাল। কিছুটা রুক্ষ স্বরে গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল, দরজা খোলাই আছে, ভেতরে এসো। মুহূর্তেই দরজাটা খুলে গেল। ইয়াস দেখল ইনান দাঁড়িয়ে আছে, হাতে এক গ্লাস উষ্ণ দুধ। ইনান দ্রুত কয়েকটা ভেতরের দিকে এগিয়ে এসে তার উদ্দেশ্যে বলল, দাদিমণি পাঠিয়েছে, দ্রুত খেয়ে নিও, আমায় এখন যেতে হবে, নয়তো মমি আবারও বকাঝকা করবে। এই বলেই সে গ্লাসটি টেবিলের ওপর রাখল। তবে সে প্রস্থান করার পূর্বে ইয়াসের দিকে ফিরে এক অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি আমাদের ওপর কোনো কারণে রেগে আছো ভাইয়া? তুমি কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছ। ভাবুক চিত্তে দাঁড়িয়ে থাকা রমণীর কথায় ইয়াস মুহূর্তেই খানিকটা চমকে উঠল। বাগালে টোল পড়ে থাকায় মেয়েটি কি তবে তার অন্তরের গহীনে জমে থাকা হিমশীতল কুয়াশাটুকু অবলোকন করতে পারছে? ইয়াস তৎক্ষণাৎ নিজেকে দৃঢ় করে গুরুগম্ভীর স্বরে উত্তর দিল, ঘুমাতে যাও ইনান, রাত অনেক হয়েছে। ইনান আর কথা বাড়াল না, ভারী শ্বাস ফেলে কক্ষ ত্যাগ করল। কিন্তু তার রেখে যাওয়া সেই প্রশ্নটি ইয়াসের নিস্তব্ধ কক্ষে দীর্ঘক্ষণ প্রতিধ্বনি করতে লাগল। বাড়িটার মতো মানুষগুলো আগের মতোই আছে, তবে সে কেন সবার থেকে আলাদা? এমন কি আছে যেটা তাকে বারবার সবার থেকে দূরে রাখতে চায়? কেন সে চেয়েও আর এখন সবার মাঝে নিজের অস্তিত্বকে বিলিয়ে দিতে পারে না? ইয়াস জানে না, আর জীবনের এই পর্যায়ে এসে সে এসব নিয়ে কিছু জানতেও চায় না। তার চিন্তাভাবনা বদলেছে, জীবনযাত্রার ধরন বদলেছে, এবং কি সে নিজেও আজ অনেকটাই বদলে গিয়েছে। ইয়াস আনমনেই দরজাটা এবার লাগিয়ে বারান্দায় চলে যায়। বেতের সোফাটায় গা এলিয়ে বসে পড়ে। নির্বিকারে একের পর এক সিগারেট ধরিয়ে রাতের দীর্ঘ একটা সময় পার করে দেয়। বাড়ির পূর্বকোণের প্রশস্ত কক্ষটি আধির আর তৃতিকার। ডাইনিং টেবিলে সেই অস্বস্তিকর নীরবতা কাটিয়ে আধির যখন নিজের ঘরে এলো, তখন তৃতিকা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলের বাঁধন আলগা করছিল। ঘরের আবছা নীলচে আলোয় এক অদ্ভুত প্রশান্তি খেলা করছে, যা বাইরের গুমোট পরিবেশের ঠিক বিপরীত। আধির নিজের নেভি ব্লু ব্লেজারটি খুলে সোফায় রাখল। শার্টের হাতা গুটিয়ে কপালে হাত দিয়ে আলতো করে ম্যাসাজ করতেই তৃতিকা এগিয়ে এলো। আয়নায় প্রতিবিম্বিত আধিরের ক্লান্ত মুখচ্ছবির দিকে তাকিয়ে তৃতিকা স্নিগ্ধ স্বরে বলল, আজ কি ব্রিটিশ সাহেবের মেজাজটা কিঞ্চিত বেশিই বিগড়ে আছে? আধির আয়নার দিকে তাকিয়ে সামান্য হাসল। পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রীর কাঁধে হাত রেখে তাকে নিজের দিকে ফেরাল।
আধিরের গম্ভীর পৌরুষদীপ্ত চেহারায় এখন কেবলই এক প্রেমময় পুরুষের ছায়া। সে তৃতিকার চোখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, দেখতে দেখতে কতগুলো বছর তোমার সাথে কেটে গেল। জীবনের এই পর্যায়ে এসে আমি আবারও বলতে বাধ্য যে আমি আমার জীবনে শ্রেষ্ঠ কিছু অর্জন করেছি, কেবল তোমাকেই পেয়ে। তৃতিকা আধিরের দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকার পর অচিরেই বিস্মৃত হাসল। সে আনমনে আধিরের শার্টের কলারটা ঠিক করে দিতে দিতে বলল, বড় মাপের খারুশ মানুষটা যখন এভাবে কথা বলে তখন বিশ্বাস করা কঠিন যে আপনি সেই ইন্টারন্যাশনাল গিরগিটি যিনি কিনা মেজাজের রং মিনিটে মিনিটে পাল্টাতে ওস্তাদ। হঠাৎ এহেন কথায় আধির তৃতিকার কপালের চুলগুলো আলতোভাবে ঠিক করে দিতে দিতেই বলল, বিষয়টা ভাবনার। তোমার মতো তেতকার সাথে এতগুলো বছর সংসার করে টিকে থাকাও চারটিখানি কথা নয়। আমি প্রতিনিয়ত এই নিয়ে নিজের ওপর প্রাউড ফিল করি। আধিরের এহেন কথার উদ্দেশ্য বুঝতে পেরে তৃতিকার সঙ্গে সঙ্গে নিজের স্বাভাবিক ভাবগম্ভীর্য থেকে বেরিয়ে এসে চোখজোড়া সরু করে রুক্ষ স্বরে বলল, আপনি কি এই রাতের বেলায় এসেছেন আমার সাথে ঝগড়া করার জন্য? আপনারা বাপ মেয়ে কি কোনোদিন ভালো হবেন না? সবসময় আমার মেজাজ খারাপ করাতেই হবে? আপনার মেয়েটাকে দেখুন, এত বছর হয়েছে তবুও হুঁশাক্কেল হচ্ছে না। সব আপনার জন্যই। এখনও ওকে এত প্রশ্রয় দেওয়ার কোনো মানেই নেই। দুদিন বাদে পুরোপুরি বিগড়ে গেলে লোকে তো আমাকেই দোষ দেবে। আধির অচিরেই ঠোঁট চেপে হাসল। তৃতি তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল অতি সন্তর্পণে। তৃতিকা চেয়ে চেয়ে কেবল এই বেটার কার্যক্রম দেখছে। নিশ্চিত এখন দু চারটে গা গলানো কথা বলে প্রসঙ্গ পাল্টে দেবে। মেয়ে, আমার বয়স তো বেড়ে চলেছে, কিন্তু তুমি তো বড় হচ্ছ না। আর পড়ে আছো কিনা আমার ওই পিচ্ছি মেয়েটার পেছনে। বয়স কম, সময় হলে ঠিকই বোধবুদ্ধি হয়ে যাবে। অবশ্য নিশ্চিত হয়েও কিছু বলতে পারছি না। তার মার যা দশা, মেয়ের আর। আধিরের কথা শেষও হল না, বরং তার পূর্বেই তৃতিকা তার গলায় ঝুলতে থাকা টাইখানা শক্ত করে টেনে ধরল। গলায় ফাঁস লাগতেই আধির মাথাটা উঁচিয়ে চোখমুখ খিঁচে নেয় এবং সঙ্গে সঙ্গে তৃতিকার কোমরটা পেঁচিয়ে সজোরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। ততক্ষণে তৃতিকা আধিরের পাড়ের ওপর পা রেখে ভর দিয়ে আধিরের মুখের কাছে মুখ এনে দাঁতে দাঁত পিষে চাপা স্বরে বলতে লাগল, এখন কেন বড় না হয়েই আপনার মতো বুড়োকে বছরের পর বছর চালিয়ে খাচ্ছি। আপনার ওই দুলালি মেয়ের মাও হয়েছি। কি করিনি? হ্যাঁ, সবটাই করেছি। এরপরও বড় হয়নি। তৃতিকার কথায় যে কেবল ক্রোধের রাগ, এটা বললে ভুল হয়। আধির চেনে এবং খুব ভালো করেই জানে তৃতিকা কোন ইঙ্গিতে কথাগুলো বলছে। আধির সামান্য ক্ষীণ হেসে তৎক্ষণাৎ অন্য হাতে গলার কাছে চেপে ধরা তৃতিকার হাতটা খপ করে ধরে নিয়ে কিছুটা স্বাভাবিক হয়ে তৃতিকার চোখে চোখ মিলিয়ে বলল, ও আচ্ছা, বড় হয়েছ তবে? তাহলে চলো চলো, রাত থাকতে থাকতেই বড়দের মতো একটা কাজ করে ফেলি। তৃতিকা পুনরায় তেড়ে উঠে দাঁত কিরমিরমিয়ে আওড়াল, এবার একটু বেশি হয়ে যাচ্ছে না? আধির তার কোমরটা আর একটু শক্ত করে চেপে সম্পূর্ণ নির্লিপ্ত স্বরে জবাব দেয়, একদমই না। বয়স একটু বাড়তেই পারে, কিন্তু তাতে কি? আধির রায়ান চৌধুরী আজও ফ্রেশ কন্ডিশনে আছে এবং তার সকল সিস্টেমও ফ্রেশ কন্ডিশনেই আছে। শেষের কথাটা সে বেশ সরু গলাতেই বলল। তৃতিকাও কিছুটা অবাক চোখে চেয়ে রইল এই বজ্জাত নির্লজ্জ মানুষটার দিকে। খানিকক্ষণ বাদেই তৃতিকা অস্থির হয়ে উঠতেই আধির ভ্রু কুঁচকে বলল, কি হলো? এত নড়াচড়া করছো কেন? বজ্জাতগিরি বন্ধ করে ছাড়ুন আমায়। কেন কেন? এখন এত দ্রুত ছাড়া পেতে চাইছ কেন? আধির এবার তৃতিকা দুহাতও পেছনে আটকে নিজের দুহাতের বন্ধনে তৃতিকার কোমর সহ চেপে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নিল। তৎক্ষণাৎ তৃতিকা আরো বেশি মোচড়ামুচুরি করতে নিলে আধির ভ্রু উঁচিয়ে বলে উঠল, বেশি পাকনামি করো না মেয়ে। তোমার এত নড়াচড়ায় একবার আমার মুড চলে এলে কিন্তু তোমারই সর্বনাশ। তৃতিকাও দমে না। শুরুতে কিছুটা হতবম্ব হলেও পরক্ষণেই ক্ষিপ্ত স্বরে বলল, আজ আপনার মাথায় ভূত চড়েছে, তাই বলছি ছাড়ুন আমায়, আর দ্রুত চেঞ্জ করে ঘুমিয়ে পড়ুন। আধির আর কিছুক্ষণ এই ছটফট করতে থাকা তৃতিকাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। পরক্ষণেই তাকে ছেড়ে দিতেই তৃতিকা যেন হাফ ছেড়ে বাঁচল। ভারী ভারী শ্বাস ফেলে আধিরের দিকে সরু চোখে তাকিয়ে কোমর আর হাত দুটো আঁকিয়ে বাঁকিয়ে বলল, দেখুন 2 মিনিটে কি করে ছেড়েছেন। হাত দুটো লাল হয়ে গেল, কোমরটা তো আধির তার এহেন সব কথায় আনমনেই হাসল। গা থেকে শার্টটা খুলতে খুলতেই বলল, তবে তুমিই বলো, এত বছরেও তুমি এসবে অভ্যস্ত হতে পারলে না,
তাহলে বড় কোথায় হলে? তৃতিকা ভ্রু কুচকে আওড়ায়। যতই ছোট ছোট পিচ্ছি পাকনি করেন না কেন, এই আমি ছাড়া আপনার আর কোনো পথও নেই। তার বলতে শক্ত মাটিও যে মাঝে মাঝে নরম হয়ে গলে পড়ে, তার জীবন্ত প্রমাণ তুমি তৃতিকা। এই চৌধুরী ম্যানশনের 4 দেয়ালও জানে এই গম্ভীর আধির জায়ান কেবল একজনের কাছেই নতি স্বীকার করে। হঠাৎ আধিরের এত দ্রুত স্বাভাবিক শিকার যে তৃতিকা খানিকটা দমে গেল। ঝগড়াটা বোধহয় বাকি দিনগুলোর মতো বেশি একটা এগোলো না। নয়তো রাতের খাওয়া দাওয়ার পর তারা এই সময়টায় পুরনো অভ্যাস ও প্রতিশ্রুতি অনুযায়ী রাস্তায় হাঁটতে বেরোয় এবং দুজনের কথোপকথনের এক পর্যায়ে নিশ্চিত তর্ক বিতর্কে ঝগড়া লেগে যায়। যাওয়ার সময় দুজন স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বেরোলেও বাড়ি ফেরার সময় দুজনের ভাবগাম্ভীর্যই থাকে দৃঢ়। অতপর এই ঝগড়ার সমাধান হয়েছে ঘুমানোর শেষ মুহূর্তে রাতের অন্ধকারে। এমনটা ঝড়ের পর বছর হয়ে আসছে বিধায় দুজনের সাথে সাথে বাড়ির লোকেরাও বিষয়টাকে তেমন গুরুত্ব দেয় না, জানেই দুনিয়া এদিক ওদিক হলেও এই দুটো আবারও এক হয়ে যাবে। এদিকে মুহূর্তের সেই রোম্যান্টিক আবেশ যেন এক নিমেষে ম্লান হয়ে গেল ইয়াসের চিন্তায়। তৃতিকা কি যেন ভেবে নিয়ে মাথা তুলে আধিরের চোখের দিকে তাকিয়ে বলল, মিস্টার খারুশ, আপনাকে একটা বিষয়ে কিছু বলার ছিল। বলো, আধির ব্যস্ত ভঙ্গিতে আওড়ায়। ইয়াসকে লক্ষ্য করেছেন? ছেলেটা কেমন যেন হয়ে গিয়েছে। ওর এমন ভাবমূর্তি আমি কেন যেন মানতে পারছি না। আধিরের চেহারায় পুনরায় সেই চিন্তার রেখা ফুটে উঠল। সে নিষ্প্রহে জানালার কাছে গিয়ে দাঁড়াল। বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, দেখেছি তৃতি, আমি ওর চোখের সেই শূন্যতা দেখেছি। ছোটবেলার সেই চঞ্চল ইয়াস আর আজকের এই নিবৃতচারী ছেলেটার মাঝে এক বিশাল ব্যবধান। ও কথা বলছে ঠিকই, কিন্তু ওর মন মস্তিষ্কটা যেন কোথাও তালাবদ্ধ হয়ে আছে। তৃতিকা পিছু পিছু এসে আধিরের পাশে দাঁড়ালো। খানিকক্ষণ ভাবনা চিন্তার পর বলল, সত্যি বলতে আমার এখন খুব চিন্তাই হয়। হয়তো আজ আমি এই বাড়ির বউ, কিন্তু আমার সর্বপ্রথম সম্পর্কটা তো ওর সাথেই গড়েছিল। ওকে আমি একটা চঞ্চল প্রাণবন্ত ছেলে হিসেবেই জেনেছি, কিন্তু হুট করে কি যে হলো। আর এই বলেই তৃতিকা ভারী শ্বাস ফেলল। আধির গুরুগম্ভীর স্বরে তার উদ্দেশ্যে বলল, সময় দাও তৃতিকা, ক্ষত যত গভীরই হোক সময়ের প্রলেপে তা একদিন শুকিয়েই যাবে। তবে ওকে একা বিদেশে পাঠানোটাও বোধহয় ঠিক হয়নি। যাই হোক, ঈশানী আর হাফসা ফুপি ওকে আগলে রাখছে। এছাড়া তুমিও আছো, আর ইনান তো আছেই। ওর অদম্য চঞ্চলতা দিয়ে হয়তো ইয়াসের মনের পাথরটা কিছুদিনের মধ্যে ঠিকই গলিয়ে ফেলবে। আপনি আর মানুষ পেলেন না? আপনার মেয়ে ওকে ঠিক করবে কি, পারলে মাথাটা খেয়ে ছেলেটাকে আবারও বাড়ি ছাড়া করবে। আর ভালো কথা, আপনি ওকে কিছু বলেন না কেন? এভাবে আর কতদিন চলবে? কি আশ্চর্য, আমি ওকে কি বলবো? আর তুমি প্লিজ আমার মেয়ের পেছনে লাগতে যেও না। জীবন একটাই, ও জীবনটাকে যেভাবে উপভোগ করছে ওকে ওর মতো করতে দাও। সময় হলে নিজে থেকেই ম্যাচুরিটি চলে আসবে। আপনারও আরো কথা, 2 দিন বাদে বিয়ে দিয়ে দেখুন না মেয়েকে। যা আহ্লাদি বানিয়েছেন, 3 দিনের দিন মেয়েকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেবে কিনা সন্দেহ। এমন শ্বশুর বাড়ি কোথায় আছে? শুধু বলো একবার, বোমা মেরে উড়িয়ে দেব। ইহো আসছে আমার। ফালতু আলাপ বাদ দিন। ইয়াসের কি করবেন ভেবেছেন? ও যদি আমাদের কোম্পানিতে এখন আসতে না চায় তবে আর কি, জোর তো করতে পারবো না।